নমস্কার। অনেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে গিয়ে দেখেছি, অনেকে বলেন যে তারা টাকা পয়সা ঠিকই জমাচ্ছেন, কিন্তু মাঝখানে কি হয় অনেক সময়তে এমন এমন অনেক খরচ চলে আসছে যা সামলাতে পারছেন না, যা জমাচ্ছেন সব টাকাই ভ্যানিশ হয়ে যাচ্ছে। আবার অনেকে বলছেন যে তারা টাকা পয়সা জমাবো বলে ভাবছেন, কিন্তু কিছুতেই খরচটাকে সামলে আর কিছু করতে পারছেন না। মাঝখানে এমন কিছু কিছু জিনিস চলে আসছে যেই জিনিসগুলোকে মিট করতে গিয়ে তারপর পরে করব ভেবে আর কিছু করা হচ্ছে না। আবার কারুর কারুর কথা হচ্ছে যে আমরা টাকা পয়সা জমাচ্ছি, ইনভেস্টও করছি, কিন্তু তারপর এমন হঠাৎ হঠাৎ করে একটা মানে চাপ আসছে বিভিন্ন, সেই চাপগুলোকে সামলাতে গিয়ে ইনভেস্টমেন্ট তো ভ্যানিশ হয়ে যাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন লোন হয়ে যাচ্ছে। এবার লোনটাকে শোধ করছি, করে এবার ঠিক করছি আবার একটা কিছু করব, তারপর আবার সমস্যা চলে আসছে, আবার লোন হয়ে যাচ্ছে। এইভাবে লোনের ট্র্যাপে জড়িয়ে যাচ্ছে। এরকম ধরনের বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। যদি আপনারও মনে হয় যে আপনিও এই রকম ধরনের হঠাৎ করে কিছু চলে আসার সমস্যায় ভুগছেন, তাহলে এই ভিডিওটাকে বলবো শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, তাহলে এর সমাধান পেয়ে যাবেন। আমি অশোক রায়, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার, ফাইন্যান্সিয়াল মেন্টর এবং কোচ, ফাউন্ডার রয়েস ফাইন্যান্স। তবে একটা কথা বলি, দেখুন একবার ভাবুন, আমি আপনি যেই হন, আজ থেকে 10 বছর আগে আমরা ভেবেছিলাম আমাদের যা যা ঘটবে, যেরম যেরম ঘটা উচিত, যেরম যেরম হওয়া উচিত, সব কি ঠিক সেরকম ঘটেছে? যা যা ভেবেছিলাম সব কি ঠিক সেরকম সেরকম সময়ে সেরকম সেরকম ঘটেছে? ঘটেনি। অনেক কিছুই ঘটেছে যেগুলো আমরা ভাবিনি। এবারে যেইগুলো ঘটছে সেগুলোকে তো আমাদের ম্যানেজ করতে হবে, সামনে যেটা আসছে সেটাকে তো ম্যানেজ করতে হবে। এবং দেখা যায় যে কি, যে সেগুলোকে ম্যানেজ করতে গেলে কম বা বেশি হোক লাগে টাকা, তাই না? তাহলে এই টাকাটা কোত্থেকে আসবে? এটা সব থেকে বড় প্রশ্ন। এই যে রিসেন্ট টাইমে ঘটে যাওয়া মানে কোভিড, তো আমাদের অনেক কিছু শিখিয়েছে না? কেউ কি আমরা ভেবেছিলাম যে মাসের পর মাস ব্যাংক বন্ধ থাকবে? কেউ ভেবেছিল যে চাকরি করতে যে যার নিজের কাজের জায়গা, অফিস হোক, ব্যবসার জায়গা যেতে পারবে না? টাকা তুলবো, নিজের টাকা রয়েছে, ব্যাংক বন্ধ বলে টাকা তুলতে পারছি না। অনেক কিছু ঘটেছে যা আমরা জীবনে কোনোদিন ভাবিনি, দেখিনি, কোথাও জানতাম না। এবার এই সময়তে কোভিডের কারণে বা কোভিডের কারণে নয়, অনেক মানুষকে ঠিক সেই সময়টা, যে সময় কোভিডের সময় সব কিছু বন্ধ ছিল, লকডাউন ছিল, তো সেই সময় অনেক মানুষকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল অনেক কারণে। এবং প্রচুর মানুষের এমার্জেন্সি পারপাসে কাজে লাগানোর জন্য ফিক্সড ডিপোজিটে টাকা ছিল, কিন্তু তারা ব্যাংক বন্ধ থাকার জন্য টাকা তুলতে পারেননি। অনেকেরই কিন্তু প্রয়োজনে যদি লাগে তার জন্য যা যেরকমভাবে লোকে অ্যাসেট রাখে, বিভিন্ন ইনভেস্টমেন্টে টাকা রাখা ছিল, তুলতে পারেননি। বিভিন্ন ইন্স্যুরেন্স করা ছিল সেখান থেকে নেবেন বলে, টাকা তুলতে পারেননি। অনেকে অর্নামেন্টও ছিল, বিক্রি করতে পারেননি, ল্যান্ড ছিল বিক্রি করা যায়নি। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের অনেকজনকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। এই ঘটনাগুলো থেকে অনেকেই আজকে এটা অন্তত বুঝে গেছেন যে আমাদের লাইফে সব কিছু আমরা যেরকম ভাবি সেরকম ঘটবে না। মাঝখানে এমন অনেক ঘটনা ঘটবে যে ঘটনাগুলোকে আমাদেরকে ম্যানেজ করতেই হবে, এবং তার জন্য যে টাকা পয়সা লাগবে সেটা আমাদেরকে একটা এমার্জেন্সি বা কন্টিনজেন্সি ফান্ড বানিয়ে রাখতে হবে। এটা কিন্তু আজকে অনেকজন বুঝে গেছে। কোভিডের কথা বলবো কেন, নর্মাল অবস্থাতেও তো যে কোনো মানুষের 3-4 মাস বা 5-6 মাসের জন্য ইনকাম তো বন্ধ হয়ে যেতেই পারে যে কোনো সময়তে। এবার ঠিক যে কোনো সময় ইনকাম যখন বন্ধ হয়ে গেল, তাহলে সেই ইনকাম বন্ধ হওয়ার টাইমটাতে সংসার তো চালাতে হবে, ছেলে মেয়েদের স্কুলের ফিস তো দিতে হবে, লোনের ইএমআইও তো দিতে হবে, এভরিথিং তো লাগবে। সেগুলো আসবে কোত্থেকে যদি তার আগে থেকে কোনো প্রভিশন না করা থাকে? কারণ ঘটনাটা আসবে কিনা সেটার কন্ট্রোল আমাদের হাতে নেই, কিন্তু এই কন্ট্রোলটা তো আছে, আমি একটা প্রভিশন করে রাখতে পারি, একটা কন্টিনজেন্সি বা এমার্জেন্সি ফান্ড আমি বানিয়ে রাখতে পারি।
এই ব্যাপারে আমি যখন প্রচুর মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছি এবং কথা বলতে গিয়ে আমি কিছু কিছু জনের ক্ষেত্রে দেখেছি যারা কাপেলে ইনকাম করেন তারা বলেছেন যে না, আমার তো স্পাউসের ইনকাম আছে। খুব ভালো কথা, যে আমার যদি কিছু হয়ে যায় আমার তো স্পাউসের ইনকাম আছে। দেখুন, এই আপনার ইনকাম না থাকাটা যদি বেশি দিন মানে কন্টিনিউ করে না, কিছু মনে করবেন না, রিলেশনশিপেও ক্র্যাশ এসে যেতে পারে। এতটাই সেন্সিটিভ কিন্তু এগুলো। এত জটিলতা না করে যা আমরা ইনকাম করছি তার থেকে একটা ছোট্ট পোর্শন একটু একটু করে যদি জমিয়ে জমিয়ে একটা 6 মাস বা 9 মাস চলে যায় এরকম একটা ফান্ড বানিয়ে নিতে পারি, তাহলে কি অনেক সমস্যার সমাধান হয়ে যায় না? এত কিছু জটিলতার মধ্যে যেতে তো হয় না। আবার আমি অনেককে বলতে শুনেছি যে আমার যা কোয়ালিটি আছে, আমি জব চলে গেলেও যে কোনো সময় জব খুঁজে নিতে পারবো। খুব ভালো কথা, আমিও মানছি সেটা। কিন্তু একবার ভাবুন যে আপনি জব খুঁজে নিতে পারবেন, খুব ভালো কথা, কিন্তু যেই টাইম পিরিয়ডটার মধ্যে আপনি জব খুঁজবেন সেই টাইম পিরিয়ডটার মধ্যে আপনার একটা সাফিসিয়েন্ট চলে যাওয়ার মতো ফান্ড আপনার পিছনে রয়েছে, সেই অবস্থায় জব খোঁজা আর সেটা নেই সেই অবস্থায় জব খোঁজা, দুটোর অ্যাটিটিউড কি এক হবে? বেগিং এসে যাবে না তো? মেন্টাল টেনশন এসে যাবে না তো? আপনার গাড়ির ব্রেকটা যদি খারাপ হয়ে যায়, একবার ভাবুন তো, আপনি খুব স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবেন? পারবেন না। কারণ কেউ না জানুক, আপনি জানেন যে গাড়ির ব্রেকটা খারাপ আছে। আপনার গাড়িতে যে স্টেপনিটা পিছনে রাখা আছে সেটা যদি ঠিকঠাক না থাকে, আপনি কি খুব লং ড্রাইভে যেতে পারবেন নিশ্চিন্তি হয়ে? ঠিক এই একই ব্যাপার, যদি আপনার এমার্জেন্সি ফান্ড না থাকে, এমার্জেন্সি ফান্ড কি দিতে পারে আপনাকে? মেন্টাল পিস দিতে পারে, আপনার লাইফে স্পিড এনে দিতে পারে। কারণ আপনার যে কোনো বিপদের জন্য একটা ফান্ড রেডি করা আছে। এটাই হলো এমার্জেন্সি ফান্ড। কারণ সিচুয়েশনটা কন্ট্রোল আমাদের হাতে নেই। আমি আরও একদম প্র্যাকটিক্যাল একটা ঘটনা বলছি। আমাদের অনেক সময় হয় না, বিভিন্ন বন্ধ টন্ধ ডেকে দেয় সব, তো হয়ে যায় এরকম বন্ধ, বা বন্ধ কেন, বিভিন্ন ফেস্টিভ্যাল থাকে। তো তখন কি হয়, এই হসপিটালের মধ্যে মেডিক্লেম যে নেওয়ার জন্য একটা ডিপার্টমেন্ট থাকে, মেডিক্লেম অ্যাক্সেস করার ব্যাপার ট্যাপারগুলোর জন্য একটা ডিপার্টমেন্ট থাকে, ডেস্ক থাকে। তো ওই ডেস্কটাতে যে লোকেরা থাকে তারা আসতে পারে না, ফেস্টিভ্যালের সময় তাদের ছুটি থাকে, কেন ওটা ইমার্জেন্সি ডিউটি নয়, আর বন্ধ হলেও ছুটি থাকে। এবার ধরুন সেই সময়তে কোনো একজন কেউ ভর্তি হয়েছে, তার মেডিক্লেম করা আছে, ঠিক আছে, কিন্তু তিনি ভর্তি হয়েছে। এবার তিনি তো মেডিক্লেমের অ্যাক্সেস নিতে পারছেন না, কিন্তু হয়তো তখন চটজলদি কিছু সার্জারি করতে হবে বা কিছু একটা রিকোয়ারমেন্ট আছে, হসপিটাল তো বলবে যে আমার এক্ষুনি টাকা দাও। এবার এই সমস্ত ক্ষেত্রে যদি কারোর এমার্জেন্সি ফান্ড না থাকে, যেখানে টাকা আছে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে, এবার যার নামে ফিক্সড ডিপোজিট তিনি হসপিটালে ভর্তি হয়েছেন, বা এইরকম ধরনের যে কোনো ঘটনা যখন ঘটে না, এগুলো অ্যাক্সেস করা যায় না ওই বিপদের সময়তে, এবং তখন অযাচিতভাবে না চাইতেও বিভিন্ন মানুষের কাছে হাত পাততে হয়। এইগুলো কিন্তু মাথায় রাখা দরকার। আপনি হয়তো বলবেন যে আপনার জব সুরক্ষিত, আপনার অনেক টাকার মেডিক্লেম করা আছে, আমি আপনার সঙ্গে একমত। আমি আপনাকে একটা জিনিস বলি, সব রোগের জন্য কিন্তু হসপিটালে ভর্তি হতে হয় না। এমন অনেক রোগ আছে যেগুলোর জন্য হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজনই হয় না, কিন্তু সেই রোগগুলোর বাড়িতে বসেই প্রচুর চিকিৎসা করতে হয় এবং অনেক খরচ তার। আপনার ওই খরচটার জন্য আপনার কিন্তু ইনকাম বেড়ে যাচ্ছে না, ইনকামটা ফিক্সড, ওই খরচটাকে ম্যানেজ করবেন কি করে? আবার এমন অনেক হয় যে ধরুন কোনো রোগ বালাই কিচ্ছু নয়, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয়ে আপনি চিকিৎসা করেছেন, মেডিক্লেম পেয়েছেন, সব ঠিক আছে। এবার বাড়িতে হয়তো বলে দিয়েছে ডাক্তারবাবু যে এখন আপনাকে কয়েক মাস রেস্ট নিতে হবে, আপনি উইদাউট পে হয়ে আছেন। সেই অবস্থায় আপনার সংসার চলা, ছেলে মেয়েদের স্যালারি, স্কুলের ফিজ, এইসব চলবে কি করে? এগুলো ভেবে দেখার দরকার আছে। এর জন্যই এমার্জেন্সি বা কন্টিনজেন্সি ফান্ডের প্রয়োজন। যদি মনে করেন যে হ্যাঁ এই ব্যাপারটাকে নিয়ে আর অবহেলা করা একদমই উচিত নয়, তাহলে আমি বলবো যে কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের সঙ্গে বসে আলোচনা করুন। তিনি আপনাকে গাইড করে দেবেন যে আপনাকে কতটা এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। জেনারেলি আপনি এরকমভাবে ভাবতে পারেন, 6 মাসের আপনার যা ইন হ্যান্ড ইনকাম, 6 মাসের ইনকাম বা 9 মাসের এক্সপেন্ডিচার, সেটাকে একটা টার্গেট করুন যে আমাকে এইটা রাখতে হবে, এবং ওই টার্গেট করে আপনি আপনার ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিয়ে যে সারপ্লাস হচ্ছে তার একটা পোর্শন আস্তে আস্তে করে জমাতে থাকুন।
এইভাবে ক্রিয়েট করতে হবে। এবার প্রশ্ন আসবে যে আমি এমার্জেন্সি ফান্ড কোথায় রাখবো, টাকাটাকে কোথায় রাখবো। আমার ব্যক্তিগত মত হলো যে এমার্জেন্সি ফান্ড ব্যাংকের এফডি হিসেবে না রাখা উচিত। আমার সঙ্গে কিন্তু ব্যাংকের এফডির কোনো শত্রুতা নেই। আমি কি কারণে বলছি, যে কালকে যদি এমার্জেন্সি সিচুয়েশনে হঠাৎ টাকার দরকার পড়ে, টাকাটা আসবে তো, ব্যাংক যখন ব্যাংকিং আওয়ার্সের বাইরে হলে আসবে তো। যার নামে ব্যাংকে এফডি করা আছে তার যদি কিছু হয় তখন ব্যাংক ওটাকে প্রিম্যাচিওর করতে কে যাবে? 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে, ধরুন প্রিম্যাচিওর একটা করলে এফডিতে সেখানে আবার একটা ইন্টারেস্ট কাটা যায়, ট্যাক্সের একটা ব্যাপার আছে, তাই না? এরপরে হচ্ছে, অনেকে বলেন যে কেন আমি অনলাইনে তুলে নেবো। আচ্ছা, আপনার বাড়ির লোক সবাই অনলাইন পারবে? আর আপনি সব জানেন আর আপনার ফ্যামিলির লোক কিছু জানে না, এরকম জায়গায় এমার্জেন্সি ফান্ড রাখা আছে, ওটা আর যাই হোক এমার্জেন্সি ফান্ড নয়, ওটা আপনি ভেবে নিয়েছেন সব আপনি করে নেবেন। এটা ঘটবে না কিন্তু, এটা খুব বোধহয় ভুল হয়ে যাচ্ছে। এর পরিবর্তে আপনারা ভাবতে পারেন মিউচুয়াল ফান্ডের একটা লিকুইড ফান্ড বা ওভারনাইট ফান্ড আছে। এটা একটা ডেট ফান্ড বা ফিক্সড ইনকাম ফান্ড, কোনো শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত নয়। এই ধরনের ফান্ডকে আপনারা এমার্জেন্সি বা কন্টিনজেন্সি ফান্ডের জন্য ইউজ করতে পারেন। যে কোনো সময় যে আপনি টাকা তুলতে পারবেন, যে কেউ তুলে দিতে পারবে আপনার ফ্যামিলির লোকজন, এত সুন্দর ব্যবস্থা করা যায়। আপনি তুলতে পারছেন না, আপনার বাড়ির লোক তুলে দিতে পারবে। আপনার বাড়ির লোকও অ্যাক্সেস করতে পারছেন না, ফোন নাম্বার থাকবে, সেখানে ফোন করবেন, টাকা উঠে আপনার ব্যাংকে চলে আসবে, আপনি ব্যাংকে এটিএম থেকে নিয়ে নেবেন। আপনি আপনার যিনি অ্যাডভাইসার আছেন তিনি আপনার হয়ে তুলে দিতে পারবেন যাতে আপনি টাকাটা পেয়ে যান। যদি আপনার প্রয়োজনে বা আপনার ফ্যামিলির প্রয়োজনে আপনি টাকাটা ইজি না আসে, ওটা এমার্জেন্সি ফান্ড নয়। শুধু আমার একটা অনুরোধ রইল, আমরা হসপিটালকে তো মন্দির বলে মনে করি না। হ্যাঁ, মোটরসাইকেলের যে হেলমেট থাকে সেটাকে আমরা টুপি হিসেবে ব্যবহার করি না। এমার্জেন্সি ফান্ডটাকে কিন্তু কখনোই ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবহার করা উচিত নয়। ইনভেস্টমেন্ট আলাদা, এমার্জেন্সি ফান্ড আলাদা, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি অনেক মানুষকে দেখেছি, তাদেরকে যখন কথা বলা হয় তারা এই কোভিড দেখে অনেকে খুব ধুমধাম করে শুরু করে দিয়েছিলেন এমার্জেন্সি ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড, তারপর আর তারা সেটা কন্টিনিউ করেনি। কেন না, যখন তারা ওই পোর্টফোলিওটা দেখছে, এমার্জেন্সি ফান্ডে কখনো রিটার্ন দেখা উচিত নয়, কারণ ওটা রাখা হয়েছে একটা পারপাসে, তাই না? আজকে কি আমরা এই মানে কি কাজে লাগে বলুন তো? সেফটির জিনিস কি কাজে লাগে? আপনার গাড়িতে যে হ্যান্ড ব্রেকটা আছে কি কাজে লাগে? কবার কাজে লেগেছে? আমাদের বাড়িতে যে ধরুন আপনার যে হেলথ ইন্স্যুরেন্স করা আছে, লাইফে কবার কাজে লেগেছে? একজন ব্যক্তির একটা টার্ম ইন্স্যুরেন্স করা আছে, টোটাল লাইফ স্প্যানে হয়তো একবার লাগবে, সবারই লাগবেও না, কিন্তু আমরা তো সেফটি জিনিসগুলোকে আলাদা করে প্রায়োরিটি দিই। এমার্জেন্সি ফান্ডটাকে দেখতে হবে সেফটি আসপেক্টে, রিটার্ন আসপেক্টে নয় কিন্তু। কারণ অনেক মানুষ কি হচ্ছে, রিটার্ন আসপেক্টে দেখতে গিয়ে তারা যখন তাদের পোর্টফোলিও দেখেন তখন বলে এই ফান্ডটায় রিটার্নটা খুব কম আসছে, বলে ওটাকে রিটার্ন ইনভেস্টমেন্ট ফান্ডে ঘুরিয়ে দিলেন। কই কিছুই তো হচ্ছে না, প্রবলেম তো কিছু হচ্ছে না। মানে সেই ট্রেনের টিকিট কেটে গেছি, টিটি তো কোনোদিন দেখছে না, তাহলে কি আমি টিকিট না কেটে যাবো? এরকম ব্যাপার, অদ্ভুত অদ্ভুত চাইল্ডিশ এক একজন এক এক রকম কথা বলে। ইনভেস্টমেন্ট ফাইন্যান্সের ব্যাপারে কোনো ধারণা না থাকার কারণে এটা হয়। এবার ইনভেস্টমেন্টের মধ্যে এমার্জেন্সি ফান্ডটাকে ঢুকিয়ে দেওয়ার কারণে কি হয়, যখন এমার্জেন্সি সিচুয়েশন আসছে ওই সব ফান্ড থেকে টাকা তুলতে গেলে 2 দিন বা 3 দিন লেগে যায়। তাহলে এমার্জেন্সির সময় এবার লোকের কাছে আমাকে হাত পাততে হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে, ওই ফান্ডগুলোতে আমি প্র্যাকটিক্যাল দেখেছি কি হয়, যখন এমার্জেন্সি সিচুয়েশন আসছে হয়তো ওই ফান্ডটার ভ্যালুটা চচ্চর করে বাড়ছে, তখন তার মনে হচ্ছে এখন কারুর কাছে হাত পেতে একটু ধার করে নিই, কি একটু পার্সোনাল লোন নিয়ে নিই, পরে ওটাকে তুলবো, বেশ বাড়ছে, লোভ এসে যায়। আর না হলে ভ্যালু আগে যা ছিল তার থেকে কমে গেছে, তখন মনে হয় ও বাবা এ তো আগে বেশ ভ্যালু ছিল, এখন তো কমে গেছে, এখন আর তুলবো না। ইট ইজ নট এমার্জেন্সি ফান্ড, এগুলো এমার্জেন্সি ফান্ড নয় কিন্তু, আর এই কনসেপ্টটাও ঠিক নয়। দেখুন, এটা আমি আমার তরফ থেকে যতটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আপনার যদি মনে হয় যে আরও ডিটেলে বুঝবেন, আপনার জন্য কতটা লাগবে, আপনি পার্সোনালাইজভাবে জানতে চান, তাহলে আমাদের এখানে যে 8881288844 যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনি কল করতে পারেন, আমাদের ওয়েলথ কোচদের সঙ্গে বসে ডিসকাস করতে পারেন। আমাদের এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে help@roycefinance.com, ওখানে আপনি মেল করতে পারেন। ডিসিশনটা আপনার, জল তেষ্টা পেলে কুয়ো খুঁড়বেন না আগে থেকে পুরো খুঁড়ে রেখে দেবেন, এটা ডিসিশনটা আপনাকেই নিতে হবে। পরে ভাগ্যিস বা ইস বলার কোনো মানে হয় না, তাই না?
যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা দেখে ভালো লাগলো তাহলে লাইক করতে পারেন। এই ভিডিওটাতে যদি আপনার কোনো কমেন্ট থাকে আপনি কমেন্টে লিখতে পারেন, আমরা তার উত্তর দেবো। যদি ভিডিওটা ভালো লাগে কাউকে শেয়ার করে দিতে পারেন। আর যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা এখনও পর্যন্ত আপনার না থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কাছে আরও অনেক বেটার ভিডিওর নোটিফিকেশন নিজে নিজেই চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। নমস্কার।